নমস্কার, আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস, হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে যে মেডিসিনটি আলোচনা করব তার নাম আইবেরিস। আইবেরিস ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওষুধটি সাধারণত হৃৎপিণ্ডের উপর বেশি ক্রিয়া প্রকাশ করে। অনেক সময় দেখা যায় হৃৎপিণ্ডটি বড় হয়ে গেছে বিভিন্ন রকম রোগে ভোগার পর, যেরকম ইনফ্লুয়েঞ্জা, টাইফয়েড, বিভিন্ন রকম রোগে ভোগার পর হৃৎপিণ্ডটি বড় হয়ে যায়। তখন রোগীর নানা রকম উপসর্গ দেখা যায়, যেরকম শ্বাসকষ্ট, হাঁটা চলায় কষ্ট, দুর্বলতা, বুকের ভিতর ধড়ফড় করা, বুকের বাঁ দিকে ব্যথা শুরু হয়, পিঠের পিছন দিক পর্যন্ত ব্যথাটা চলে যায় এবং বাঁ হাত দিয়ে আঙ্গুল পর্যন্ত বা হাতের কবজি পর্যন্ত ব্যথা নেমে আসে। এ সমস্ত ক্ষেত্রে আইবেরিস একটা মারাত্মক ওষুধ। বুকের দুর্বলতার জন্য রোগী কোনো রকম হাঁটাচলা করতে পারে না, চলাফেরা করলে সে অত্যন্ত কষ্ট বোধ করে, সবসময় ঝিমুনি ভাব থেকে যায়। এ সমস্ত ক্ষেত্রে আইবেরিস একটা মারাত্মক ওষুধ। কিন্তু মনে রাখতে হবে, যে কোনো রোগে ভুগুক না কেন, যদি দেখা যাচ্ছে যে তার হৃৎপিণ্ডটি বড় হয়ে গেছে, সেক্ষেত্রে প্রধান ওষুধ কিন্তু আইবেরিস। আমি আইবেরিস ওষুধটি বহু ক্ষেত্রে প্রয়োগ করেছি। বিভিন্ন রকম রোগে ভোগার পর দেখা যাচ্ছে যে তার হৃৎপিণ্ডে দুর্বলতা এসে গেছে। ছোট হতে পারে, বড়, বয়স্ক লোক হতে পারে, সবার ক্ষেত্রে প্রযোজ্য। আমি বহু ক্ষেত্রে আইবেরিসটা প্রয়োগ করেছি। সাধারণত 630 এই সমস্ত পটেন্সি বেশি প্রয়োগ হয়। আইবেরিসের প্রধান লক্ষণ এবং এর বিশিষ্ট লক্ষণটি হলো হৃৎপিণ্ডের উপর এর প্রধান ক্রিয়া। যে কোনো রোগী হোক না কেন, যদি তার প্রধান ক্রিয়াটি হৃৎপিণ্ডকে আক্রমণ করে, তাহলে জানবেন সেক্ষেত্রে আইবেরিস 1 নম্বর ওষুধ। হৃৎপিণ্ডের ক্ষেত্রে আরও অনেক ওষুধ আছে, যেরকম চায়না, ডিজিটালিস, ডায়াস্কোরিয়া, কার্বোভেজ, অনেক ওষুধ আছে। কিন্তু যখনই আপনারা দেখবেন যে তার হৃৎপিণ্ডটি বড় হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আইবেরিস 1 নম্বর ওষুধ। যখন দেখবেন হৃৎপিণ্ডটি ছোট হয়ে গেছে, শুকিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জানবেন অরামমেট 1 নম্বর ওষুধ। যখন দেখবেন হৃৎপিণ্ডটি ফুটো হয়ে গেছে, অনেক সময় বাচ্চাদের দেখা যায় হৃৎপিণ্ডটি ফুটো হয়ে গেছে, বিভিন্ন রকম উপসর্গ আসে, তখন শ্বাসকষ্ট হয়, বাচ্চা রিকেটগ্রস্ত হয়ে যায়, হাঁটাচলা করতে পারে না, ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি, সেক্ষেত্রে জানবেন ব্যারাইটামিউর। অর্থাৎ হার্টের বহু রকম সমস্যা হয় বা আসতে পারে, কিন্তু যখনই দেখবেন যে হার্ট বড় হয়ে গেছে, অর্থাৎ আকার যেভাবে আছে সে তুলনায় বড় হয়ে গেছে, সেক্ষেত্রে প্রধান ওষুধ আইবেরিস। যখনই দেখবেন হার্ট ছোট হয়ে গেছে বা শুকিয়ে যাচ্ছে, প্রধান ওষুধ অরামমেট। যখনই দেখবেন হার্টটা ফুটো হয়ে গেছে, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে ব্যারাইটামিউর। এটা মনে রাখবেন, সাধারণত ব্যারাইটামিউর 3x বা 6x, আর আইবেরিস 630 এবং অরামমেট 630-200। এটা মনে রাখবেন। আইবেরিস ওষুধটি যখনই আমরা প্রয়োগ করব, তখনই দেখতে হবে যে রোগীটি কী রোগে ভুগেছিল এবং তার হৃৎপিণ্ডটি কী অবস্থায় আছে, হার্টের গতি কীরকম, তার চলাফেরার গতি কীরকম, সে কিভাবে চলাফেরা করছে, তার কষ্টটা কিভাবে হচ্ছে, কখন কষ্টটা হয় এবং কীরকম ধরনের কষ্ট হয়। যদি দেখেন যে তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, বুকের ভিতর ধড়ফড় করছে, দেখবেন যে ধড়ফড়ের ভাবটা বাইরের থেকে বোঝা যায়। যখনই আইবেরিস রোগী দেখবেন যে তার বুকের ভিতর যে ধড়ফড়ের ভাবটা ধড়ফড় করছে, মনে হয় যেন পাখির পাখা ধড়ফড় করছে, ছটফট করছে, এটা কিন্তু বাইরের থেকে দেখা যায়। সেক্ষেত্রে অভ্যর্থ ওষুধ আইবেরিস। আমি বহু ক্ষেত্রে আইবেরিস প্রয়োগ করেছি এবং অভ্যর্থ ফল পেয়েছি। আমরা জানি আজকাল বেশিরভাগ রোগীর কিন্তু দেখা যাচ্ছে লিভারটা বেড়ে গেছে। লিভার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে বিভিন্ন রকম তৈলাক্ত খাবার পর বা অত্যাধিক তেল মশলাযুক্ত খাওয়ার পর কিন্তু লিভার বেড়ে যায়। কিন্তু যখনই কোনো মারাত্মক রোগে ভোগে রোগী, তখন কিন্তু তার হার্টটা বেড়ে যায়, শরীরের তুলনায় হার্টটা বেড়ে যায়, হার্টের গতি বেড়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়। সেক্ষেত্রে 1 নম্বর ওষুধ আইবেরিস। আমি একটা বাচ্চাকে দেখেছিলাম, বাচ্চাটার বয়স 12 বছর। সে দীর্ঘদিন ধরে কিন্তু জ্বরে ভুগছিল। জ্বরে ভোগার পর বাচ্চাটা সাদা হয়ে গেছে, অর্থাৎ রক্তশূন্য ভাব, দুর্বল হয়ে গেছে, ভীষণ দুর্বলতা ভাব। কিন্তু দেখা যাচ্ছে যখন শুয়ে থাকে, তার বুকের বাঁ সাইডটা পাখার ভিতর ধড়ফড় করতে থাকে, বাইরের থেকে বোঝা যায়। তাকে আমি প্রথমে কার্বোভেজ দিয়ে দিলাম, কিন্তু কোনো কাজ আসেনি, ভালো রেজাল্ট আসেনি। সাধারণত দেখা যাচ্ছে কোনো দীর্ঘদিন ধরে কোনো রোগে ভোগার পর, আমরা জানি কার্বোভেজ সুন্দর ওষুধ, ভালো কাজ করে, কিন্তু তার কোনো সুফল আসেনি। যখন দেখা গেল যে তার বুকের ভিতর ধড়ফড় করছে, হাঁটাচলা করতে পারছে না, মনে হচ্ছে কষ্ট হচ্ছে খুব, উপরে নিচে উঠতে পারছে না, এবং বুকের দিকে তাকালে
বুকের বাঁ পাশটা তাকালে দেখা যায় বুকের বাঁ পাশটায় ধরফর করছে, অর্থাৎ আপ ডাউন করছে বুকটা। তখন আমি তাকে আইবেরিস 6 2 ফোঁটা করে 3 বার, সকালে দুপুর রাত্রে, সঙ্গে ক্যালিফাস 6x। রোগীটি 3 থেকে 4 দিনের ভিতর কিন্তু অনেকটা রিলিফ আসে গেল। আইবেরিসে রোগীটা সুস্থ হয়ে গেছিল। পরবর্তীতে আমি তাকে 30 পাওয়ার দিয়েছিলাম। সুতরাং আইবেরিস হার্টের 1 নম্বর ওষুধ। কিন্তু মনে রাখতে হবে, যখনই আমরা দেখবো বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করার পর অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি করে বোঝা যায়, ইসিজি করেও বোঝা যায় যে তার হার্টটা বড় হয়ে গেছে। যখনই দেখবো যে হার্টটা বড় হয়ে গেছে এবং সে কোনো রকম মারাত্মক রোগে ভুগেছিল বা কোনো রোগের ভোগার পর তার শরীরে দুর্বলতা এসে গেছে, বুকের ভিতর ধরফর করছে, বুকে ব্যথা হচ্ছে, ব্যথাটা বাঁ হাত দিয়ে বেয়ে আঙুল পর্যন্ত, হাতের আঙুল পর্যন্ত চলে আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে আইবেরিসের কথা চিন্তা করব। এত সুন্দর ওষুধ আইবেরিস হার্টের পক্ষে। কিন্তু অন্যান্য যে সমস্ত ওষুধ আছে, ডিজিটালিজ, চায়না, ডায়াসকোরিয়া, সেক্ষেত্রেও কিন্তু আলাদা, তার ক্ষেত্রটাই আলাদা, আর আইবেরিসের ক্ষেত্রটা কিন্তু আলাদা। হোমিওপ্যাথি একটা মারাত্মক চিকিৎসা, সঠিক ডায়াগনোসিস এবং সঠিক মেডিসিন না পড়লে কিন্তু ওষুধে কাজ হবে না। সুতরাং একটা জিনিস মনে রাখবেন, যখনই হার্টের বৃদ্ধি দেখবেন সেক্ষেত্রে আইবেরিসের কথা প্রথমে চিন্তা করবেন, পরবর্তীতে অন্য ওষুধের কথা ভাববেন পরে। আইবেরিস রোগীর মনটা অত্যন্ত বিষাদময় এবং সবসময় সে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে, অর্থাৎ সে রোগে ভোগার পর সবসময় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে। যখন দেখবেন যে রোগী চুপচাপ করে বসে আছে এবং অনেকক্ষণ পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, সঙ্গে কষ্ট হচ্ছে, কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ফেলার পর কিন্তু কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সবসময় আমরা মনে রাখবো যে এই রোগীটা আইবেরিসের রোগী। যখন আমরা কোনো রোগী দেখব, হার্টের রোগী বা অত্যন্ত দুর্বলতার রোগী, তখন তার দেখতে হবে তার নিঃশ্বাসটা কীরকম প্রকৃতির। যদি সে কিছুক্ষণ পর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলতে থাকে, তখন কিন্তু আমরা ডিজিটালি, চায়না বা ডায়াসকোরিয়ার কথা চিন্তা করব না, আইবেরিসের কথা চিন্তা করব। এবং দেখবেন বুকের বাঁ পাশটায় ব্যথা হচ্ছে, ধরফড় করছে, এটা কিন্তু আইবেরিসের প্রধান লক্ষণ। আইবেরিসের আরেকটা প্রধান সিমটম হলো, সেটা হচ্ছে তার মাথা ঘোরা বা ঝিমুনি ভাব। অনেক সময় দেখা যাচ্ছে রোগী চুপচাপ করে ঝিমুনি ভাব, অর্থাৎ ঝিমিয়ে পড়ার মতো পড়ে থাকে, কষ্ট হয়, হাঁটাচলা করতে পারে না। ঝিমুনি ভাব কিন্তু জেলসিমিয়াম আছে, কিন্তু জেলসিমিয়ামের ঝিমুনিটা আলাদা। জেলসিমিয়াম তার চোখের পাতা ভারী লাগে এবং সে সবসময় চোখ বন্ধ করে রাখতে ভালোবাসে, কিন্তু আইবেরিস সেটা নয়। আইবেরিস সবসময় রোগী একভাবে ঝিমিয়ে থাকে, চুপচাপ করে বসে থাকে, হাঁটাচলা করলে বা চলাফেরা করলে তার কষ্ট হয় এবং এত কষ্ট হয় যে সে হাঁটাচলা করতে পারে না। সেক্ষেত্রে আমরা আইবেরিসের কথা ভাববো, কার্বোভেজ, চায়না, অন্যান্য ওষুধের কথা তখন চিন্তাই করব না। তখন একমাত্র ওষুধ আইবেরিস এবং একটা মারাত্মক ওষুধ। আমি অনেক রোগী দেখেছি যেগুলি ক্ষেত্রে দেখা যাচ্ছে আমি জেলসিমিয়াম দিয়েছি, কিন্তু যখনই আমরা দেখব যে তার চোখের পাতা ভারী, চোখ বন্ধ হয়ে আসছে, সেক্ষেত্রে জেলসিমিয়ামের কথা চিন্তা করব। আর যখনই দেখব যে রোগী ঝিমুনি ভাব আছে, কিন্তু ঝিমুনির ভিতর তার অত্যাধিক দুর্বলতা বোধ করে, শ্বাসকষ্ট হতে থাকে, সবসময় বুকের ভিতর ধরফড় করতে থাকে এবং রোগী একভাবে বসে থাকতে পারে না, এমড় ওমড় বা এপাশ ওপাশ করতে থাকে, তখন তার কষ্ট হয়, কিন্তু উপায় নেই, করতেই হবে, একভাবে স্থির হয়ে এসে বসে থাকতে পারে না। তখন আমরা চিন্তা করব আইবেরিসের কথা, অর্থাৎ শরীরের ভিতরে একটা অস্থিরতা, জ্বালা যন্ত্রণা ভাব তার থাকবেই আইবেরিসের রোগীর। যদি আমরা ছোটো বাচ্চাদের পাই, সেক্ষেত্রে 6 পাওয়ার, একটু বয়স্ক হলে সাধারণত 30 পাওয়ার দিয়ে আমরা শুরু করব চিকিৎসা। আইবেরিস রোগীর আরেকটা প্রধান সিমটম হলো, সেটা হলো যে বুকের ভিতর যে ধরফড়ি ভাবটা, এটা তো বাইরের থেকে বোঝা যাবেই, তাছাড়াও সে নিজে টের পাবে যে বুকের ভিতরে একটা ডব ডব শব্দ হচ্ছে, সে নিজেই বলবে যে আমার বুকের ভিতরে এরকম শব্দ হচ্ছে। আর বাইরে থেকে তো দেখাই যাবে যে বুক আপ ডাউন করছে, বুকের চামড়াটা আপ ডাউন করতে থাকে, আর সে নিজেই তার শব্দটা নিজেই বুঝতে পারবে, তখন বোঝা যাবে যে এটা একমাত্র ওষুধ আইবেরিসের। কিন্তু মনে রাখতে হবে, যখনই আমরা আইবেরিস ওষুধটি প্রয়োগ করব, তখন তার কাছে জিজ্ঞেস করতে হবে রোগীর কাছে যে তার এর আগে কী রোগ হয়েছিল, কী রোগে সে কষ্ট পাচ্ছিল। দেখা যাচ্ছে হয়তো ইনফ্লুয়েঞ্জা ভুগেছিল, অথবা কোনো মারাত্মক জ্বর হয়েছিল, বা কোনো মারাত্মক সমস্যা, লিভারের সমস্যা ছিল। বিভিন্ন রকম উপসর্গে ভোগার পর যদি তার এই সমস্ত উপসর্গগুলো এসে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে আইবেরিসের কথা চিন্তা করব। একটা ভদ্রলোক দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি ওষুধ খাই, যে তার জ্বর হয়েছিল, প্রথমে ইনফ্লুয়েঞ্জা, তারপরে টাইফয়েড। দীর্ঘদিন ধরে অ্যালোপ্যাথি খাওয়ার পর তার কিন্তু জ্বরটা সেরে গেল, কিন্তু তার দুর্বলতা ভাবটা কাটছিল না। সবসময় তার বুকের ভিতরে একটা ধরফড়ি ভাব থেকে যাচ্ছিল, সে হাঁটাচলা করতে পারছিল না এবং একটা যন্ত্রণা, তার বুক থেকে যন্ত্রণা,
বাঁ হাত পর্যন্ত এবং আঙুল পর্যন্ত আসতে লাগলো। রোগীটি আমার কাছে এলো, এসে বলল আমার জ্বরটা সেরে গেছে কিন্তু আমার এই দুর্বলতা সারছে না। আমি এত ভিটামিন খাচ্ছি, অ্যালোপ্যাথি বিভিন্ন রকম ভিটামিন, আয়রন টনিক, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি তাকে প্রথমে অনেক চিন্তাভাবনা করার পর তাকে চিন্তা করলাম কার্বোফেজ দিব, কিন্তু দেখলাম যে কার্বোফেজের সিমটম নয়। তার বুকের জামাটা খুলে দেখলাম তার বুকের ভিতর যে ধরফড়ি ভাবটা আপ ডাউন করছে বুকের বাঁ সাইডটা, এবং জিজ্ঞেস করলাম, বললো আমার বুকের বাঁ সাইড থেকে ব্যথা পুরো হাতের আঙুল পর্যন্ত চলে এসছে। আমি তাকে প্রথমে আইবেরিস 30 পাওয়ার 2 ডোজ অর্থাৎ 2 ফোঁটা দিয়ে বললাম আপনি আধ ঘন্টা বসুন এখানে। আধ ঘন্টা চেম্বারে বসানোর পর কিছুক্ষণ পরে বলছে, দাদা আমার শরীরটা বেশ হালকা লাগছে। আমি আর কোনো কথা জিজ্ঞাসা না করে তাকে আইবেরিস 30 পাওয়ার সকালে 2 ফোঁটা বিকেলে 2 ফোঁটা কন্টিনিউ 1 সপ্তাহ চললো, সঙ্গে ক্যালিপাস 12 করে ট্যাবলেট দিনে 3 বার। আপনারা দিয়ে দেখবেন আশ্চর্য ফল পাবেন। ওই রোগীটি 1 সপ্তাহের ভিতর পুরোপুরি সুস্থ হয়ে গেল। অর্থাৎ এতে বোঝা যাবে তার লিভার হার্টটা বেড়ে গেছে, যার জন্যে তার এত কষ্ট হচ্ছিল, হাঁটাচলা করতে পারছিল না এবং দুর্বলতা। অর্থাৎ তার প্রথমে ইনফ্লুয়েঞ্জা জ্বর, তারপরে টাইফয়েডে চলে গেছিলো। চিকিৎসা যেহেতু ভুল হয়েছিল, ভুল চিকিৎসার জন্য ইনফ্লুয়েঞ্জার থেকে টাইফয়েডে চলে গেছিলো, যার জন্য তার হার্টের সমস্যাটা এসে গেছিলো এবং হার্টটা বেড়ে গেছিলো। অর্থাৎ যখনই বর্তমান সমাজে দেখবেন যত রকম অ্যালোপ্যাথি চিকিৎসা হোক না কেন, রোগী সেরে যায় কিন্তু তার এত দুর্বলতা থেকে যায় যে সে রোগী আর হাঁটাচলা করতে পারে না। এত হাই অ্যান্টিবায়োটিক ওষুধ খায় যে রোগী অচেতন হয়ে পড়ে থাকে, তার কোনো রকম চেতনা শক্তি থাকে না। এটা কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। এদের 1 নম্বর ওষুধ, আপনি যখনই দেখবেন যে রোগীটা কিছুদিন ধরে জ্বরে ভুগছে, তখন আপনি প্রথমে কিন্তু আইবেরিসের কথা চিন্তা করবেন। যখন দেখবেন জ্বর ছাড়া অন্য সমস্যা ভুগছে, যেরকম পাতলা পায়খানা অর্থাৎ শরীরের জলীয় অংশে বেরিয়ে যাচ্ছে, তার জন্য দুর্বলতা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু চায়না মনে করবেন। যখন দেখবেন কোনো রকম মারাত্মক রোগে ভোগার পর, যেরকম বিভিন্ন রকম লিভারের সমস্যা, কিডনির সমস্যা, গলব্লাডারের সমস্যা, বিভিন্ন রকম সমস্যায় ভোগার পর শরীর দুর্বল হয়ে গেছে, রক্তশূন্যভাবে এসে গেছে, সেক্ষেত্রে কিন্তু কার্বোফেজের কথা চিন্তা করবেন। কিন্তু আইবেরিস যখন দেখবেন কোনো মারাত্মক জ্বরে ভোগার পর শরীর দুর্বল হয়ে গেছে এবং সে একদম বিষাদাভাবপন্ন অর্থাৎ বিষাদময় গ্রস্ত হয়ে চুপচাপ বসে থাকে, কিছুক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, সেক্ষেত্রে কিন্তু প্রথমে আইবেরিসের কথা ভাবতে হবে। অর্থাৎ রোগীর কোয়ালিটি, তার ধাতুগত, চরিত্রগত সমস্ত দিক দিয়ে বিচার করে কিন্তু আমরা ওষুধ প্রয়োগ করব। সুতরাং আইবেরিস রোগী দেখা মাত্র যে ব্যবহার করব তাতে কিন্তু কোনো কাজ হবে না। যখনই রোগীর পূর্ণাঙ্গ সিমটম আমরা না পাবো বা নির্ণয় করতে না পারবো, ততক্ষণ কিন্তু ওষুধ প্রয়োগ করলে কোনো কাজ হবে না। যেরকম দেখা যাচ্ছে একটা রোগী হয়তো আসলো আপনার কাছে দুর্বল হয়ে গেছে, ওইরকমভাবে চুপচাপ বসে আছে, ভদ্রলোকের দেখা যাচ্ছে অশ্বর সঙ্গে রক্ত বেরোচ্ছে, 2-4-5 দিন রক্ত ভীষণভাবে পড়তে রোগী কিন্তু নিস্তেজ হয়ে গেছে, আর তার নড়ার ক্ষমতা নেই। আমরা যদি সেক্ষেত্রে আইবেরিসটা দিই কিন্তু কোনো কাজ হবে না, কারণ তার শরীরের জলীয় অংশে বেরিয়ে সে দুর্বল হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়ভাবে তাকে চায় না। যদি সে ডায়রিয়ায় রোগে ভোগার পর দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চায় না। যদি দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে রোগে ভোগার পর, অর্থাৎ কোনো মারাত্মক রোগে, যেরকম গ্যাস্ট্রিক আলসার, টাইফয়েডের মারাত্মক অবস্থা, বা যদি কোনো রকম শরীরের অন্যান্য উপসর্গ থেকে সে দুর্বলতা অবস্থা বা গ্রস্ত হয়ে যায়, কিন্তু যখনই দেখবো যে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে কিছুক্ষণ পর এবং বুকের বাঁদিকে ব্যথাটা হাতের আঙুল পর্যন্ত চলে আসছে, সেক্ষেত্রে আইবেরিসের কথা চিন্তা করব। আর যখন দেখব যে সে দুর্বলের জন্যে চুপচাপ শুয়ে আছে, নড়াচড়া করছে না, সেক্ষেত্রে আমরা কার্বোফেজের কথা চিন্তা করব। অর্থাৎ কার্বোফেজ, চায়না, লাইকোপোডিয়া, আইবেরিস এর পার্থক্যটা আপনাদের জানা উচিত, তা নাহলে কিন্তু কোনো কাজ হবে না। যখনই আমরা কোনো ওষুধের পার্থক্য নির্ণয় করতে না পারবো, ততক্ষণ কিন্তু কোনো ওষুধে কাজ দেবে না। আমি যদি আইবেরিসের জায়গায় কার্বোফেজ দিয়ে ফেলি, কিন্তু কাজ ভালো হবে না, রেজাল্ট আসবে না। এটা মনে রাখতে হবে যে আইবেরিসের প্রধান লক্ষণ তার বুকের বা পাশটায় ব্যথা, এবং সে বিষাদময় অবস্থায় বসে থাকবে, কিছুক্ষণ পর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করবে। এই লক্ষণগুলি কিন্তু প্রধান লক্ষণ, এবং এই লক্ষণগুলির কথা চিন্তা করে আমরা ওষুধ ডায়াগনোসিস করব এবং রোগী নির্ণয় করব যে কোন ওষুধটি তাকে দেব, মেডিসিনটি দেব। অনেক সময় দেখা যায় যে সে গভীর দুঃখিত বা দুঃখে ভোগার পর বা খুব দুঃখ পেয়ে কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, সেটা কিন্তু আলাদা। তখন কিন্তু ইগনিশের কথা চিন্তা করব। কাজেই মনে রাখবেন যে গভীরভাবে বা বিষাদময়ভাবে যদি দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে, সঙ্গে যদি দুর্বলতা থাকে এবং এত দুর্বল
যে রোগী হাঁটাচলা করতে পারছে না, সবসময় চুপচাপ শুয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একমাত্র আইবেরিস, নতুবা নয়। এটা সবসময় মনে রাখতে হবে। আর একটা ভদ্রমহিলার কথা বলছি। ভদ্রমহিলা কিন্তু দীর্ঘদিন ধরে তার ওরকম জ্বরে ভুগছিল, নানান প্রকার ওষুধ খেয়েছে, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক বিভিন্ন রকম ওষুধ খেয়েছে। খাওয়ার পর কিন্তু তার বুকটা বেড়ে গেছে, বাঁ দিকটা বেড়ে গেছে। মনে হয় যেন সে নিজেই বুঝতে পারে আমার বাঁ দিকের বুকটা ভার ভার লাগছে, এবং এত ভার সে নিঃশ্বাস নিতে সে কষ্ট আসছে, এবং একই সিমটম যে কিছুক্ষণ পর পর সেটা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে, এবং মনে হচ্ছে তার বুকের বাঁ দিকটা এত বড় হয়ে গেছে সে হাঁটাচলা করতে পারছে না, একটা ভার ভার বোধ হচ্ছে। ভদ্রমহিলা আমার কাছে আসার পর তাকে আমি ওষুধ প্রয়োগ করলাম। সমস্ত জিজ্ঞাসা করার পরে দেখলাম যে তো চায়না বা কার্বোভেজ কোনোটাই সিমটম মিলছে না। তখন তার বুকের বাঁ দিকটা স্টেথোস্কোপ দিয়ে দেখি যে এত দ্রুত তার স্পন্দন হচ্ছে, এবং বাইরে থেকে তার স্পন্দনটা দেখা যাচ্ছে। তখন আমি তাকে প্রথমে আইবেরিস 30 পাওয়ার 2 ফোঁটা করে 2 বার, সকাল আর বিকালে, সঙ্গে ক্যালিপস। আপনারা জানবেন আমি যেটা প্রয়োগ করেছি প্রত্যেকটা মেডিসিনের ক্ষেত্রে, অর্থাৎ যখনই আমরা কোনো পোটেন্সি মেডিসিন ইউজ করব তার সঙ্গে কিন্তু বায়োকেমিক চলবে, এবং সে কাজটা কিন্তু অব্যর্থ হবে। যদি আমরা ক্ষেত্রে বিশেষ তাকে মাদার টিংচার দিতে পারি কোনো ওষুধ, সেক্ষেত্রে কিন্তু আরও ফল পাওয়া যাবে। বায়োকেমিকের সঙ্গে কোনো মাদার টিংচার, যেরকম চায়না মাদার হতে পারে বা আলফা মাদার হতে পারে, আরও ভালো ফল আসবে। কারণ যখনই দেখতে হবে তার প্রেশারটা লো হয়ে গেছে, ভীষণ লো প্রেশার, এবং সে এত লো প্রেশার, বুকের ভিতর ভার ভার বোধ, এবং ওই কিছুক্ষণ পর পর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আইবেরিসের সঙ্গে ক্যালিপস দিতে পারি, আলফা মাদারও দিতে পারি। আলফা মাদারের সঙ্গে যদি 5 পাস দেয় সেটা আরও বেশি কাজ করবে। সুতরাং আমরা রোগীর ধাতুগত, চরিত্রগত এবং মানসিক লক্ষণের উপর নির্ভর করে কিন্তু ওষুধ প্রয়োগ করব, তাহলে সেখানে অভ্যর্থ কাজ আমরা পাবো। এটা নির্ভুল, এবং এটা আমার অভিজ্ঞতা আমি যারা পেয়েছি আপনাদের সামনে আমি শেয়ার করছি। মহিলাটাকে আমি প্রথমে দিলাম আইবেরিস 30 পাওয়ার 2 ফোঁটা করে 2 বার, সঙ্গে আলফা মাদার 5 পাস ট্যাবলেট, অর্থাৎ হাফ কাপ গরম দুধে আলফা মাদার 20 ফোঁটা, 5 পাস ট্যাবলেট 4টে করে, 3 বার, সকালে, দুপুরে, রাত্রে, খাওয়ার 1 ঘন্টা পরে বা 1 ঘন্টা আগে, গরম দুধ সহ আপনারা দিয়ে দেখবেন। যেখানে রোগী 20 দিনে সুস্থ হবে সেখানে আপনি এই ওষুধ দিয়ে দেখবেন রোগী 7 দিনে সুস্থ হয়ে যাবে। যেটা আমার অভিজ্ঞতা আমি পেয়েছি, সেটা আপনাদের সামনে আমি শেয়ার করছি। সুতরাং আইবেরিসটা হার্টের উপর এবং হার্টের বৃদ্ধির উপর, যেক্ষেত্রে হার্ট বেড়ে গেছে, প্রধানতম ওষুধ। এটা আপনারা মনে রাখবেন, এটা আমার অনুরোধ। ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।